নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। বাচ্চাদের জন্য তেল মশলা কম দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। চিকেন বিরিয়ানি খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু এখন তো গরমকাল পড়ে গেছে, তাই তেল মশলা কম দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন এই বিরিয়ানি রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করতে খুব কিন্তু একটা বেশি সময় লাগে না, খুবই কিন্তু তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক তেল মশলা কম দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপিটা। আমি এখানে 750 মানে 750 গ্রাম আঁচ সিদ্ধ চাল নিয়েছি। এবার চালটাকে কিন্তু ভালো করে প্রথমে জলটা পাল্টে পাল্টে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার চালটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। এমনভাবে জল দিতে হবে যেন চালের অনেকটা ওপরে জলটা উপরে উঠে আসে। জল আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টা একদম ভিজিয়ে রেখে দেব। আমি মাংস নিয়েছি। মাংসর পিসগুলো রেগুলার যেরকম বাড়িতে মাংসর পিস ব্যবহার করা হয় ঠিক সেরকম পিস নিয়েছি। খুব বড় এবং খুব ছোট পিস নিইনি। এর মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য 2 চামচ দিয়ে দেব বাটা মশলা। এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা এখানে কম ব্যবহার করবেন, কারণ যেহেতু বাচ্চারা বিরিয়ানিটা খাবে ঠিক সেই কারণে। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা আমি শুধুমাত্র কালারের জন্য কিন্তু ব্যবহার করেছি। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। লবণটা যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব হাফ চামচ বিরিয়ানির মশলার গুঁড়ো। আমি কিন্তু এখানে হাফ চামচ বিরিয়ানি মশলা গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। টক দইটাকে অবশ্যই ভালো করে একটু ফাটিয়ে নেবেন, আর একদম ডাইরেক্ট কিন্তু ফ্রিজ থেকে ব্যবহার করবেন না। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার সব মশলাগুলোকে এরকম হাত দিয়ে মাংসর সাথে মেখে নিতে হবে। উল্টে পাল্টে মাখাতে হবে, আর এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো পুরোটাই খুব মাংসর সাথে খুব ভালো করে মিশে যায়। ঠিক সেইভাবে কিন্তু মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে 20 মিনিট ঢেকে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল, সাদা তেল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে কিন্তু খুব বেশি তেল কিন্তু ব্যবহার করা যাবে না। এবার পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটা বেরেস্তা বানিয়ে নিতে হবে। এমনভাবে এটাকে কালার করা যাবে না যাতে পুড়ে যায়। একটা হালকা সোনালি কালার করে কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে বেশ একটা সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু পেঁয়াজটা পুরো তেতো হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। এবার ভালো করে তেল ছেঁকে পেঁয়াজের বেরেস্তাটা একটা পাত্রে কিন্তু তুলে নিতে হবে। পেঁয়াজগুলো আমার তোলা হয়ে গেছে। ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম ছোট চামচের হাফ চামচ লবণ। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটুখানি হলুদ। এবারে হলুদ লবণটা ভালো করে আলুর সাথে একটু মিশিয়ে নেব। হলুদ লবণটা মেশানো হয়ে গেছে। এবার আলুটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ঠিক এরকম করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাংসের সাথে দিলে এটা খেতে ভালো লাগে। এবার আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেব আবারও পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিন্তু হাই ফ্লেমেই ভালো করে নাড়াচাড়া করে বেশ একটা হালকা সোনালি কালার করে ভেজে নেব। খুব কিন্তু ডার্ক সোনালি কালার করব না। পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু একদম মাংসটা খেতে একটু ভালো লাগবে না। ঠিক সেই কারণে কিন্তু এরকম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে।
পেঁয়াজগুলো ঠিক এরকম করে ভেজে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি সোনালি কালার করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 20 মিনিট ধরে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। মাংসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার 3 মিনিট হাই ফ্লেমে মাংসটাকে আমি কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এখন উল্টে পাল্টে কষাতে হবে। আর যদি না নাড়াচাড়া করে কষান তাহলে কিন্তু মশলাটা পাত্রের নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না, বেশ একটা পোড়া পোড়া লাগে। ঠিক সেই কারণে কিন্তু অবশ্যই এরকম নাড়াচাড়া করে মাংসটাকে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও মাংসর সাথে আমি 1 মিনিট ভালো করে একটু মিশিয়ে নেব। 1 মিনিট ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে একদম লো ফ্লেমে 6 মিনিট ঢেকে রান্না করে নেব। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। ঢাকনাটা আমার তোলা হয়ে গেছে। আবারও কিন্তু সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, আবারও ঢেকে দেব 6 মিনিটের জন্য লো ফ্লেমে। 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তোলা হয়ে গেলে আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মাংসটা থেকে আমার কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, সেটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। এবার একটু চেক করে নেব কতটা সিদ্ধ হয়েছে। আলুগুলো কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আবারও এটাকে একদম ঢেকে মাঝারি ফ্লেমে কিন্তু রান্না করে নেব। তার আগে এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেটায় আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সব কিছু আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মাঝারি ফ্লেমে কিন্তু 3 মিনিট ঢেকে আমি রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের সানরাইজের গরম মশলার গুঁড়ো। আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমি গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো দারচিনি, 4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম একটুখানি জয়ত্রী, 3টে এলাচ, আর দিয়ে দেবো শাহি জিরে, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে। এবার জলটাকে ভালো করে প্রথমে একটু জাল করে নেব। যখন জলটা এরকম ফুটে উঠবে তখন ওই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম, সেই চালটাই আমি দিয়ে দিলাম। চালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আর এটাকে হাই ফ্লেমে কিন্তু রান্না করে নিতে হবে। এটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। একদম আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন টকবক করে ফুটে উঠেছে, আমার ভাতটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর 2 মিনিট ভাতটা হলেই কিন্তু হয়ে যাবে। এটাকে 80% সেদ্ধ করে নিলেই হবে। পুরোপুরি 100% সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভাতটা গলে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমি দেখে নেব আমার ভাতটা সিদ্ধ হয়েছে কীরকম। দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দর গোটা গোটা আছে, একটু কিন্তু ভেঙে যায়নি। চাপ দিলে দেখুন গলে গেছে, তার মানে ভাতটা আমার হয়ে গেছে। ঠিক ভাতটাকে কিন্তু এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এর ভাতটার জলটা আমি ঝরিয়ে নেব। তার কারণে একটা গামলা আর ছিদ্রযুক্ত সাজি নিয়ে নিয়েছি, আর একটা লুচি ভাজা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর সাহায্যে আমি ভাতের জলটা ঝরিয়ে নেব। আপনারা যে যেরকমভাবে পারেন সেরকমভাবে ভাতের জলটা ঝরিয়ে নেবেন। পুরো ভাতটা আমি সাজির মধ্যে দিয়ে দিয়েছি, আর এই তেজপাতা এলাচ এগুলো ফেলে দেব। এবার ভালো করে কিন্তু প্রথমে জলটা ঝরিয়ে নিতে হবে, যেন চালের মধ্যে একটুও জল না থাকে। আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাংস আর চালগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। তাই প্রথমে আমি একটুখানি মাংস দিয়ে দেব। মাংসগুলো দিয়ে প্রথমে একটুখানি এরকম সুন্দর করে প্রথমে নিচে একটু সাজিয়ে দিতে হবে। এর উপরে দিয়ে দেব ভাতের লেয়ার।
আমি এখানে 2 ভাগে করব, তাই নিচে মাংস দিলাম, তারপরে আমি ভাতের লেয়ারটা দেব। ভাতগুলোকেও কিন্তু এরকম সুন্দর করে আস্তে আস্তে করে ভাতটা দিতে হবে, যাতে ভাতগুলো ভেঙে না যায়। খুব সাবধানে কিন্তু ভাতটা দিতে হবে। প্রথম লেয়ারটা হয়ে গেছে, আমি এর উপরে দিয়ে দিলাম। এবার সে আলুগুলো এবার সুন্দর করে একটু সাজিয়ে দেব চারপাশ থেকে। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর উপর থেকে ঝোল আর মাংসটা আবারও দিয়ে দেব। যেরকম নিচে আমি মাংস আর ঝোলটা দিয়েছিলাম ঠিক সেইভাবেই দিয়ে দেব। মাংস আর মাংসের ঝোলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এর উপরে আবার কিন্তু আমি ঠিক আগের মতন ভাতের লেয়ারটা দিয়ে দেবো। যেভাবে প্রথমে আমি ভাতের লেয়ারটা দিয়েছিলাম ঠিক সেইভাবে। আর খুব সাবধানে দেবেন যাতে ভাতগুলো ভেঙে না যায়। আর ভাতগুলো কিন্তু আমার পুরোটাই ঝরঝরে হয়েছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন ভাতটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন একটু কিন্তু ভেঙে যায়নি। ভাতের লেয়ারটা আমার দেওয়া হয়ে গেছে। এর উপর দিয়ে দেবো আমি একটু দুধের মধ্যে আমি ফুড কালার মিশিয়েছিলাম, সেই ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের ভিতর কেশরটাও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে কেশরটা ছিল না, ফুড কালার ছিল। ঠিক সেই কারণে আমি এখানে ফুড কালারটা ব্যবহার করছি, শুধু দেখতে সুন্দরের জন্য। ফুড কালারটা দেওয়ার জন্য দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঠিক সেই কারণে কিন্তু আমি এটা ব্যবহার করলাম। ফুড কালারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একদম ছোট চামচের 1 চামচ বিরিয়ানির মশলার গুঁড়ো। খুব কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে, ঠিক সেই কারণে কিন্তু অল্প বিরিয়ানি মশলার গুঁড়ো দিতে হবে। আর দিয়ে দেবো আমি এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো, সেই বেরেস্তাগুলো এবার দিয়ে দেবো। বেরেস্তাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি দমে বসাবো। তার জন্য আমি প্রথমে এটাকে সরিয়ে নেব, সরিয়ে গ্যাসটাকে অন করে নেব। অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে কিন্তু গরম করে নেব। এবার এরপরে আমি সেই বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, কেওড়া জল আর মিঠা আতর। 1 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর নিয়েছি, সেই মিঠা আতরটা এবার এর উপর থেকে আমি দিয়ে দেব। এটা আমি ভুলে গেছিলাম, এটা কিন্তু আপনারা একটু আগে ব্যবহার করে নেবেন। এটা দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে এটাকে আমি একদম লো ফ্লেমে 40 মিনিট কিন্তু রেখে দেব, ঢাকনিটা তোলা যাবে না। 40 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এটা গরম অবস্থায় কিন্তু খুলবো না, আরও 20 মিনিট এইভাবে দমে আমি বসিয়ে রেখে দেব গ্যাসটা অফ করে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেব। ঢাকনাটা আমার তোলা হয়ে গেছে। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর দম হয়েছে, তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কি করে তেল মশলা কম দিয়ে বিরিয়ানির রেসিপিটা তৈরি করলাম, আপনারা কিন্তু অবশ্যই সেটা লক্ষ্য করেছেন। এইভাবে আপনারাও বাড়িতে তেল মশলা কম দিয়ে তৈরি করে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হবে। আর তেল মশলা কম বলে বিরিয়ানিটা কিন্তু খেতে খারাপ লাগে না, খুবই কিন্তু সুন্দর লাগে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, বিরিয়ানিটা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আজকে আমার কিন্তু তেল মশলা কম দিয়ে বিরিয়ানির রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।